আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। একে একে সবাই বের হয়ে গেল। অভিনব আর ঝিলকে কথা বলার জন্য কিছুটা সময় দেওয়া হলো। অহেদের দিকে এক পলক তাকালো অভিনব। তিনি আশ্বস্ত করলেন। মুহূর্তেই পরিবেশ থমকে গেল। আধ ঘন্টা পর দুজন এক মত পোষণ করল। যেহেতু পরিবারের সবাইকে নিয়ে থাকতে চাই, তাই এই পরীক্ষাটা দিতেই হবে। ঝিলের চোখ মুখ ফুলে গেছে, কারণ শর্তে উল্লেখ করা আছে আগামী 1 বছর কেউ কারোর সাথে দেখা করতে পারবে না। অভিনব এত বোঝানোর পরও মেয়েটার মস্তিষ্ক মানতে চাইছে না। দুজনে দুদিক ফিরে বসে রইল। অভিনব বেশ কিছুক্ষণ ভেবে বলল, আমরা ফোনে যোগাযোগ রাখতে পারবো তো? ঝিল উত্তর দিল না। অভিনবর মুখে আষাঢ়ের মেঘ জমে গেল। দুই পরিবার এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে দিশা পাওয়া যাচ্ছে না। ইস, আজকে সবাই মিলে প্ল্যান করার কথা ছিল, কিন্তু এরা সবাই আরো এক ধাপ এগিয়ে। ঝিলের দুই বাহু টেনে ধরতেই ফ্যাচ ফ্যাচ করে কেঁদে উঠল ঝিল। মনের ভাঙচুরে ব্যথিত অভিনব ঝিলকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই অশান্ত হয়ে পড়ল। দুহাতে নিজের চুল খামচে ধরল। ঝিলের সেদিকে ধ্যান নেই। হঠাৎ করেই অভিনবর বুকে মাথা রাখল ঝিল। প্রশান্তিতে চোখ বুজে নিল। অভিনবর হৃদস্পন্দন বেড়ে গেছে কয়েক গুণ। আমরা পারবো না ঝিল। আমাদের ভালোবাসা কি এতটাই ঠুনকো? সামান্য হাওয়াতেই যা ভেঙে যায় তাকে কি বলবে তুমি? আমি নিজেকে সামলে নিয়েছি। আমাদের পারতেই হবে, চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহর ইচ্ছা। ঝিলের এমন পরিবর্তনে হতবুদ্ধি হারিয়ে ফেলে অভিনব। একটু আগে যে মেয়ে বাচ্চাদের মতো ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিল, সেই মেয়েটা এখন পূর্ণ বয়স্কদের মতো কথা বলছে। আশ্বস্ত করছে সেই মেয়েটাই। সবাইকে আসতে দেখে অভিনব ঝিলের থেকে দূরে সরে গেল। না জানি কি হতে চলেছে, কি আছে ভাগ্যে কে জানে। একটাই প্রার্থনা, শেষটা যেন সুখময় হয়, না হলে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। বিচ্ছেদের নীল ব্যথা অনুভব করার শক্তি যে নেই। ব্যাগ গোছানো শেষ মৌনতার। দুটো ব্যাগ গোছাতে গোছাতে তার অবস্থা নাজেহাল। হাঁটুতে থুতনি গুজে নিষ্পলক তাকিয়ে আছে ঝিল। আজকেই শিকদার পরিবারে অবস্থান করতে হবে। এত এত মানুষের সাথে কি করে থাকবে? আদেও কি মানিয়ে নিতে পারবে? সব মিলিয়ে চিন্তার শেষ নেই। মৌনতা আরক্ত হয়ে বলল, এভাবে বসে থাকলে কোনো কিছু হবে? জীবনটা তো থেমে থাকবে না। তো কি করতে বলছিস? সঠিক ভাবনা ভাবতে বলছি। মনোবল বাড়া, সাহস জোগাড় কর। গা দুলিয়ে হাসে ঝিল। যার ভবিষ্যৎ ধোঁয়াশা তার আবার মনোবল। মানুষ না হয়ে পাথর হলে না হয় নির্নিমেষ মনোবল বেড়ে যেত। এখন কি করে সম্ভব? ঝিলের ভাবনার মাঝে উপস্থিত হয় রোহনার আহনাব। চোখে মুখে কালি জমেছে। সারা রাত ঘুমায়নি। মোট কথা মির্জা পরিবার কাল সজাগ ছিলেন। সব থেকে প্রিয় সদস্যকে বিদায় জানানো মোটেও সহজ কার্য নয়। ঝিল বোনো, এভাবে ভেঙে পড়ছিস কেন? মাথায় আহনাবের স্পর্শ পেয়ে চমকে তাকায়। কোটরে যাওয়া চোখগুলো পিটপিট করছে। একটু হাসার চেষ্টা করে ভাইয়ের বাহু ধরে উঠে দাঁড়ালো। যেন শরীরে বিন্দু পরিমাণ শক্তি নেই। নীলাভ আকাশের বুকে যেমন মেঘ জমে, ঠিক তেমনি মেঘ জমেছে তার বুকে। অভিমানে কান্না চলে আসছে। নিজেকে সামলে নিয়ে রোহনের দিকে এগিয়ে যায়। একটু হাসে। যেই হাসিতে ছেলেটার বুক ভারী হয়। অতি সাবলীল গলায় ঝিল বলে, এমন দিন দেখতে হবে জানলে মির্জা পরিবারে জন্মগ্রহণ করতাম না। সুখ না থাকলে মানুষ সুখের পেছনে ছোটে। আমি ঠিক কিসের পেছনে ছুটছি বলতো? ধোঁয়াশা, অন্ধকার, ভবিষ্যতের দিকে। একটু ভুল হলেই সমস্তটা শেষ। বোন, হাত উঁচিয়ে আহনাবকে থামিয়ে দেয় ঝিল। চোখের পানি যেন বাঁধ ভেঙেছে। ভাইয়ের দুই বাহু ঝাঁকিয়ে ঝরঝর করে কেঁদে ওঠে। হঠাৎ করেই মেঝেতে বসে পড়ে। হাত পা ছড়িয়ে কাঁদে। অশরীরীর মতো কান্নার আওয়াজে সাথে ভেসে আসে অভিমানের কণ্ঠস্বর। এত সুখ কেন দেখালে বলো তো? আমি তো সুখী ছিলাম। যা চাইতাম তাই পেয়ে যেতাম। একটা ব্যথা ছিল, যে ব্যথা ভোলানোর চেষ্টা তোমরা করেছো। অভ্যস্ত হয়ে গেছিলাম আমি। তবে এখন কেন ব্যথা ভোলানোর কেউ নেই? সুখ দেখিয়ে কেন সুখ কেড়ে নিলে তোমরা? উত্তর আছে তোমাদের?
কারো মুখে কোনো কথা নেই। এরই মাঝে রোহন বেরিয়ে যায়। চোখ দুটো ব্যর্থ হয়েছে। বোনের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে আরও দুর্বল অনুভব করাতে চায় না। মৌনতা এক কোণে দাঁড়িয়ে হেঁচকি তুলে কাঁদছে। বেস্ট ফ্রেন্ডের কষ্ট যেন ওকে নইয়ে দিয়েছে। ছুটে চলে যায় সে। মিনিটের মাঝে চলে আসেন জাফর মির্জা। অত্যন্ত কঠোর তার কণ্ঠস্বর, যা ক্ষণে ক্ষণে অবাক করে ঝিলকে। যেই পাপা মেয়ের প্রতিটি কথাকে কথা হিসেবে নয় বরং কর্তব্য হিসেবে পালন করেছে, সে আজ এতটা পরিবর্তন। ঝিলের চোখে আঙ্গুল দিয়ে দেখানো হলো মানুষ বদলায়। গলায় একদলা থুতু চলে আসলো। এমন পরিবার তার, যে পরিবার নিজের শত্রুতা বহন করার জন্য মেয়ের সুখ কেড়ে নেয়। মুহূর্তেই রাগ অভিমান বিদ্রুপে পরিণত হলো। নিজের জন্যই বাঁচতে হয়, জীবনে একাই লড়াই করতে হয়, কেউ শেষ অবধি পাশে থাকে না। আহনাপের দিকে তাকিয়ে প্লাস্টিকের হাসি দিয়ে বলল, আমাকে গাজীপুর দিয়ে আসো ভাইয়া। কিন্তু এখনো তো। কথা বাড়িও না, চলে যেতেই হবে যখন, তো আগে যাওয়াই ভালো। কায়া দেখালে মায়া বাড়ে, আমি চাই না মায়া বাড়াতে। সবাই আমাকে দূরে ঠেলে দিতে পারলে আমি কেন পারবো না? কথাগুলো ধনুক থেকে ছোড়া তীরের মতো বুকে বিঁধল। জাফরের চোখে অশ্রুর ঘন রেখা। ঝিল সেদিকে তাকালো না, বেরিয়ে আসলো। করিডোরে বড় পাপা আর মেজো পাপাকে দেখতে পেল। সামান্য হাসলো। দোয়া নেওয়ার ইচ্ছে হলো না, তবুও সবাইকে সালাম করে গেল। 5 ভাই দাঁড়িয়ে। ঝিলের দিকে হাত বাড়াতেই ঝিল বলল, পরকে আপন করার চেষ্টা করো না। আসি, সবাই ভালো থেকো। রোহান ভাইয়া মনুকে সেফলি বাসায় পৌঁছে দাও। বোনের শেষ ইচ্ছেটা না হয় দায়িত্ব নিয়েই পালন করলে। রোহনের গলা ধরে আসে। আহনাপের সাথে হাঁটা লাগায়। 1 পা 2 পা করে সা সা করে পেরিয়ে গাড়িতে উঠে বসে। সা সা করে ছুটে চলে গাড়ি। পেছনে ঘোরে না ঝিল। প্রচণ্ড মায়া, যে মায়া মানুষকে অমানুষ করে তোলে, আবার যে মায়া অমানুষকে মানুষ করে তোলে। আহনাপ আর সাদাপ একটু দূরে দাঁড়িয়ে আছে। ঝিল আর অভিনবকে দেখা করার সুযোগ দিয়েছে। ঝিলের নির্লিপ্ত চাহনির সাথে মুখের ঘনঘটা অভিনবকে অবাক করে দিল। কেন যেন হাত বাড়াতেই উসখুস করছে তার মন। অভিনবর আড়ষ্টতা দেখে ঝিলই এগিয়ে আসলো। দুজনের চোখাচোখি হলো। ঝিল হাসলো সাথে অভিনব। বেশ সাবলীল গলায় পড়ল, আমি অপেক্ষা করবো অভিনব। জানি না কি হবে, তবে শেষ দিন অবধি আমি তোমারই থাকবো। আমিও। কথাটা পরিপূর্ণ না করেই ঝিলকে জড়িয়ে নিল। ঝিলের ঘাড়ে মুখ গুজে দিয়ে বলল, কি মোহ দিয়েছ তুমি। আমি যে পাগল হয়ে গেছি। আমাদের পথ এতটা দুর্গম না হলেও তো পারতো, যদি আমি তোমাকে হারিয়ে ফেলি। কখনোই না। না আমি তোমাকে হারাবো, আর না তুমি আমাকে হারাবে। লড়াই করার আগেই হেরে যাবে। অভিনব উত্তর দেয় না। ঝিলকে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। অভিনবর চোখ থেকে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়তেই ঝিলের অন্তর কেঁপে ওঠে। খামছে ধরে অভিনবকে। হঠাৎই অনুভব হয় 365টি দিন, 8760 ঘন্টা, 5,25,600 মিনিট, 3,15,36,000 সেকেন্ড দূরে থাকতে হবে। বুকের ব্যথা তীব্র থেকে তীব্রতর হলো। ঝিল নিজেকে ছাড়িয়ে নিয়ে অভিনবর হাত দুটো মুঠোবন্দি করলো। মুহূর্তেই হেসে ফেলল। অভিনবর হাতের কাছে সে পিচ্ছি। অভিনব ভেগা চাহনিতে ঝিলকে দেখে নিল। ঝিলের কপালে শুষ্ক ঠোঁট ছুঁয়ে হাসলো। হাসি মুখে বিদায় দিতে চাইলেও কান্না চলে আসলো। দু চোখ যেন প্রতিযোগিতায় নেমেছে। ঝিল 2 হাত দূরে গিয়ে ঘুরে তাকালো। অভিনবকে পেছন থেকে জড়িয়ে পড়ল, ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। একসাথে এতগুলো অচেনা মুখের সামনে দাঁড়িয়ে আছে ঝিল। কয়েক মিনিটের দেখাতে কি চেনা যায়? প্রতিটি মানুষকে 1 বার কিংবা 2 বার দেখেছে, কারোর সাথেই কথা হয়নি। সবার মাঝে দাঁড়িয়ে থেকে নিজেকে কার্টুন মনে হচ্ছে। কোন স্থানে ছিল আর আজ কোন স্থানে আসতে হয়েছে। ভেতর থেকে ভয় যেন গলা টিপে ধরেছে। শুকনো ঢোক নেওয়াটাও দুষ্কর হয়ে পড়েছে। প্রতিটা সদস্যই তার থেকে বড়, শুধুমাত্র ফুল, রূপা আর দানেশ ছাড়া। বারবার ফুলের দিকে তাকাচ্ছে ঝিল। 1 হাতের 5টি আঙ্গুলি মুখে পুড়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। যেন গভীর মনোযোগে দেখছে সে।
ঝিল বিষয়টা আরক্ত করতে পারল না। ইহরিমা ভাইয়ের দিকে করুণ চোখে তাকালেন। মেয়েটাকে সাহস দিবে যে তারও জো নেই। ইব্বান ঝিলের দিকে তাকালেন না। মেয়েটার মুখ দেখে ভেতর থেকে মায়া আসে, তবুও গলে গেলে চলবে না, তাই কঠোর কণ্ঠে বললেন, ওকে বুঝিয়ে দাও, পরিপূর্ণ বউ হতে গেলে যা যা করতে হবে। আর একটা কথা, এটা শিকদার বাড়ি, তাই মির্জা বাড়ির মতো যা যা করবে, বা একমাত্র রাজকন্যা হলে চলবে না। কথাগুলো বলেই গটগট করে চলে গেলেন ইব্বান। বড় মামুনির মায়া হলো, তবে স্বামীর নির্দেশ আছে ঝিলকে কেউ সাহায্য করতে পারবে না। ঝিলকে গেস্ট রুমে নিয়ে যাওয়া হলো। ঝিল মাথাটা নিচু করে নিয়ে মিনমিনে কণ্ঠে বলল, বড় মামুনি, আমি কি অভিনবর ঘরে থাকতে পারি? ভারী অবাক হলেন উনি। ঝিলের মায়া ভরা মুখের দিকে তাকাতেই চোখ ভরে উঠল। বিনা বাক্য ইশারা করে অভিনবর ঘরটা দেখিয়ে দিলেন। ঝিল অদ্ভুতভাবে হাসল। অভিনবর ঘরের দিকে ছুটে গেল। প্রতিটা স্থানে অভিনবর ছোঁয়া রয়েছে। বাচ্চাদের মতো আচরণ করছে ঝিল। ঘরের এক কোণে দাঁড়িয়ে ফুল সেটাই দেখছিল। এখনো মুখে আঙ্গুল পুড়ে রেখেছে। এক পর্যায়ে ঝিলের চোখ যায় ফুলের দিকে। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, তুমি এখানে? ফুল লজ্জায় পড়ে যায়। মাত্র কিছুক্ষণের মধ্যেই ফুলের সাথে ভাব জমে যায় ঝিলের। ফুলের সাথে হাসি ঠাট্টা করছিল, তখনই রুমে আসেন ইহরিমা। ফুলকে ইশারায় চলে যেতে বলে ঝিলের কাছে আসেন। মাথা নত করে রাখে ঝিল। মনের ভেতর উসখুস করতে থাকে। ইহরিমা মৃদু স্বরে বলেন, তোকে আমার মেয়ে হতে হবে, পারবি না? প্রচণ্ড অবাকের সহিত তাকাই ঝিল। অবিশ্বাসের চোখে বলে, আমি আমার তো মেয়ে নেই, পারবি না কিছু পরীক্ষা দিয়ে আমার মেয়ে হতে? আন্টি, আম্মু বলতে হবে। ঝরঝরে কেঁদে উঠে ঝিল। ইহরিমার চোখে পানি চিকচিক করছে। মেয়েটাকে দুহাতে জড়িয়ে ধরেন। পরপর কয়েকটা চুমু খেয়ে বললেন, আমরা কেউ তোকে সাহায্য করতে পারবো না, তবে দোয়া তো থাকছেই। আমার মেয়ে হতে হলে একটু পরীক্ষা যে দিতেই হবে। আমি পরীক্ষা দিতে পারবো আম্মু, শুধু ভরসা রাখবেন। মামাদের সমস্ত পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই। প্রাপ্তির হাসি হাসেন উনি। অভিনব কথা বলবে তাই ঝিলকে ফোন অন করতে বলে চলে যান। ফোন অন করতেই কল চলে আসে। নাক টেনে ঝিল বলে, হ্যালো। কেঁদেছো তুমি? না, তেমন কিছুই না। কি করছো? মশার কামড় খাচ্ছি। মানে? আগে বলো, মামারা কি শর্ত দিয়েছে তোমায়? পরিপূর্ণ সংসারী হতে হবে। বাড়ির অন্য বউরা যেভাবে কাজ করে ঠিক সেভাবেই কাজ করতে হবে। হোয়াট? তুমি পারবে তো ঝিল? ঘরকন্যার কাজে তুমি তো একদমই কাঁচা। ইস। আমি চেষ্টা করব অভিনব। তোমাকে পাপারা। ঝিলের কথা শেষ করতে দিল না অভিনব। কথার সুর পাল্টে নিয়ে বলল, তোমার পাপারা আস্ত এক পাষাণ। গেস্ট রুম তো দূরে থাক, সার্ভেন্ট রুমেও আমার জায়গা হয়নি। স্টোর রুমে থাকতে দিয়েছেন, যেখানে মশার চাষ করা হয়, বাট আই ক্যান ম্যানেজ। ঝিলের মন খারাপ হয়ে গেল। স্টোর রুমে থাকতে হচ্ছে। পাপাদের এমন আচরণের কারণ বুঝে নিল ঝিল। এরা অভিনবর ভালোবাসার পরীক্ষা নিচ্ছে। বিদেশে বড় হওয়া অভিনব কি করে থাকবে? ঝিল, কথা বলছো না কেন? তুমি কি করে থাকবে? উফ, তুমি আস্ত এক গাধা। আমি ট্রাভেলার, আমার সব ধাঁচের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। ট্রাস্ট মি। তোমার পাপাদের এমন টাইট দিব। আচ্ছা যাই হোক, খেয়ে নিও। দেখি তোমার প্রিয় পাপারা আমার জন্য কোন আদরের ব্যবস্থা করেছেন। এসে থেকে যা জামাই আদর করছেন। ঝিল ফোন রেখে দেয়। মনে তিক্ততা চলে আসলো। এমন বিদঘুটে পরীক্ষা নেওয়ার আইডিয়া কার মাথা থেকে এসেছে? নিশ্চয়ই সেই ব্যক্তি প্রেমে ছ্যাঁকা খেয়েছে। নিজ ভাবনায় থতমত খেয়ে যায়। প্রচুর ক্লান্ত থাকায় ডিভাইনেই ঘুমিয়ে পড়ে। দুই হাতে কপাল চাপকে ধরে নেয় অভিনব। পায়ের আঙ্গুলগুলো ওঠানামা করে মেঝেতে ছন্দের সৃষ্টি করতেই ডাক আসে ছেলেটার। একরাশ বিরক্তি ফুটে ওঠে। মশার কামড় খেয়ে শরীর যেন ফুলে উঠেছে। স্টোর রুমটাকে জঙ্গলের থেকেও বিদঘুটে মনে হচ্ছে। মনে মনে দু চারটে গালি দিতে লাগলো। রাফাতের কাঁধে হাত রেখে রসিকতার স্বরে বলল, তোমার গ্রেট বাবা কাকারা আমার কল্লা কাটার জন্য ডেকেছে বুঝি? খানিকটা তেমন ভেবে নিন। হাঁসের কামারে পাঠাবে আপনাকে, তাও হেঁটে যেতে হবে কয়েক মাইল। মির্জাপুরের শেষ মাথাতে আমাদের বিশাল খামার। হেঁটে কেন? আরামের কথা ভুলে যান ভাই। আমি নিজেও বুঝলাম না এমন শাস্তি কেন দিচ্ছে। ঝিলের জন্য মন খারাপ হচ্ছে, বেচারি জানতে পারলে কেঁদে ভাসাতো।
গা দুলিয়ে হাসে অভিনব। হাসের খামারে যাওয়া হয়নি কখনো, ভালোই হবে, নতুন এক এক্সপিরিয়েন্স হবে। রাফাত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বোনটা খুব লাকি, তাই না অভিনব ভাই? লাকি তো আমি। তোমার বোন আমার জীবনে আসায় আমি নতুনকে জানতে পেরেছি। রঙিন আকাশে ধূসর রঙের প্রজাপতিটা খুব মানায়, বুঝেছো? তোমার বোনটাও তেমনই। আমার মন আকাশের ধূসর রঙের প্রজাপতি। রাফাত হাসল, দোচোখ ভরে দেখল অভিনবকে। ভালোবাসলে এমনভাবে বাসো যাকে ছাড়া প্রতিটা মুহূর্ত হবে মৃত্যুর সম। 7 দিন ধরে কাহিল অবস্থা অভিনবর। হাঁসের খামারের মতো বিশ্রী জায়গায় রোজ যাওয়া আসা করতে হচ্ছে, তাও পায়ে হেঁটে, সাথে হাঁসের ময়লা পরিষ্কার করতে হয়। গন্ধে বমি চলে আসে তার। অন্যদিকে প্রথম দিন চা বানাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে ঝিল। অসহ্য যন্ত্রণা নিয়ে পুরো বাসা ঝাড়ু দিতে হয়েছে। দুজনের একজনেও বিষয়ে একে অপরকে অভিযোগ করেনি, হাসি মুখে সহ্য করে নিয়েছে। হায় রে ভালোবাসা! দুই পরিবার থেকেই শাস্তি দেওয়া হচ্ছে। প্রতিযোগিতা চলছে কে বেশি শাস্তি দিতে পারে। সারাদিন গরুর মতো খেটে রাত 11টায় স্বস্তি পেয়েছে অভিনব। ফোনে চার্জ নেই, দ্রুত চার্জ দিয়ে কল লাগালো। 2 বার রিং হতেই ফোন রিসিভ করলো ঝিল। কেমন আছো ঝিল? ভালো, তুমি? আমিও ভালো আছি। রান্না করতে হয়েছে আজ? হ্যাঁ, ইউটিউবের সাহায্য নিয়েছিলাম। তুমি যা যা বলেছিলে ভুলে গিয়েছি। সমস্যা নেই, আমি আবার বুঝিয়ে দিব। সহজভাবে সবকিছু করবে, বুঝলে? আর আগুন থেকে একটু সাবধানে ঝিল। ঝিল উত্তর দিল না, পোড়া হাতের দিকে নেড়িমেষ তাকিয়ে রইল। বেশ খানিকটা চামড়া উঠে গেছে। ঝিলের মনে ভয় জাগলো। তখনই অভিনব বলল, ভিডিও কল দেই, ভালো লাগছে না। কতদিন ধরে তোমায় দেখি না। ঝিল নাকচ করে দিল। নানান বাহানা দিলেও অভিনবর খটকা লাগলো। ঝিলের কথার মূল্য দিল অভিনব। শ্বাস নিয়ে বলল, চাঁদ দেখবে ঝিল? আমি আছি তো। এই যে ফোনের এপাশ থেকে আমরা একে অপরকে অনুভব করব। যদি তুমি ক্লান্ত না থাকো তো আমি তোমার মাঝেই স্বস্তি নিতে চাই ঝিল। আমি খুব ক্লান্ত। অশ্রু ভেজা নয়নে পাপড়িগুলো মেলে দিল। হাতের যন্ত্রণাটা বেড়ে গেছে। কোনো মতে গায়ের সাথে চেপে রেখে বলল, এত ভালোবাসো কেন? আমি তো মরেই যাব। তাহলে একসাথে মরে যাই, চলো। ভেজা পাপড়ি মেলে দিয়ে পিটপিট করে তাকিয়ে ঝিল হাসল। অভিনবর বুকে মাথা রাখতে পারলে দারুণ শান্তি মিলত। চার্জ শেষ না হওয়া অবধি কথোপকথন চলল। প্রেম এমনই এক অনুভূতি যার কাছে ব্যথা বলতে কিছুই নেই, সবটাই সুখ। মাঝে কেটে গেছে অনেকগুলো মাস। এরই মাঝে ঘটেছে দারুণ কিছু ঘটনা। একদিন সকালে বাগানে পানি দিচ্ছিল অভিনব। জাফর নিয়মিত ব্যায়াম করেন, অসতর্কতার কারণে পা পিছলে যায়। সে দৃশ্য দেখে ঝিলের 5 ভাই আর বড় 2 কাকা গগন কাঁপিয়ে হাসেন। অভিনব হাসতে চেয়েও হাসেনি, উল্টে জাফরকে সাহায্য করেছে। হাজার হোক শ্বশুর তো। অন্যদিকে আগুনের তাপে হাতে মুখে কালি জমে গেছে ঝিলের। প্রতিটা কাজে আজ সে দক্ষ, যার সম্পূর্ণ ক্রেডিট অভিনবর। প্রতিটা কাজকে সহজ করে দিয়েছে সে। মোট কথা, দূরে থেকেও যেন দূরে নেই, নিজ হাতে গড়ে তুলছে ঝিলকে। ভালোবাসার ক্ষমতা বুঝিয়ে দিয়েছে। কয়েক মাসে চলেছে মিষ্টি প্রেম। সময় পেলেই কথোপকথন, রাতে চন্দ্রবিলাস, এমনকি তারাও গুনেছে দুজনে। নতুন এক অনুভূতির সাথে পরিচিত হয়েছে। ঘন্টার পর ঘন্টা পার করে দিয়ে একে অপরকে নিঃশ্বাস শোনে। ভালোবাসা বেড়েই বই কমেনি, উল্টে একে অপরের কঠিন সময়গুলোতে সাপোর্ট করেছে। অভিনবর একটু বেশি কষ্ট হয়েছে, কারণ যে সব কাজকর্ম তাকে দেওয়া হয়েছে সেগুলো এক প্রকার টর্চার, যা ঝিলের ক্ষেত্রে সহজ করা হয়েছে। পরপর দীর্ঘশ্বাস ফেলে ইকবাল। অভিনবকে কিছুতেই হার মানানো গেল না। কঠিন কাজগুলো খুব সহজেই করে নিচ্ছে অভিনব। একদিকে যেমন বিরক্ত হচ্ছে, অন্যদিকে সুখও লাগছে। তাদের মেয়েটাকে ভালোবাসার জন্য যোগ্য এক হাত পেয়েছে। যদিও অভিনবর পরীক্ষা এখনো শেষ হয়নি। জাফর আর মনিরুলকে ডেকে পাঠান ইকবাল। গভীর সমাবেশ বসান। অভিনব সম্পর্কে তোমার কি মতামত? আমার কাছে তেমন আহামরি মন্তব্য নেই, কারণ ছেলেটা দেখতে বিদেশিদের মতো হলেও মনের দিক থেকে সৎ। কারোর প্রতি গভীর ভালোবাসা না থাকলে এতটা টর্চার সহ্য করতে পারতো না। আমিও মনিরুলের সাথে একমত। জাফর কিছু বলবি?
আমি জানি অভিনব ছেলেটা যথেষ্ট ভালো, তবে এত সহজে আমি ছাড়ছি না। ওর বিশেষ পরীক্ষা নিব, ঝিলের জন্য প্রাণ দেওয়া মনোবল আছে কিনা সেটা দেখার অপেক্ষা। শিকদার পরিবারকে খবর পাঠাও, বিশেষ অনুষ্ঠান হবে। দুহাতে মেহেদি লাগিয়েছে ঝিল, রূপা জোর করে পরিয়েছে। ঝিলের হাতে মেহেদির রংটা বেশ ভালোই লাগছে। অভিনবর নামটা লিখতে পারলে ভালো হতো। কালো চুলগুলোতে কেমন চটলা বেঁধেছে। প্রায় বছর খানেক হতে চলল এই বাড়িতে। মির্জা বাড়ির সাথে তেমন যোগাযোগ হয় না, ইচ্ছে করেই কথা বলে না, প্রচুর রেগে আছে। যদিও সে রাগের পাত্তা কেউ দেয় না। পরপর 3 বার বুক ভরে শ্বাস নেয়। কতদিন পর অভিনবর সাথে দেখা হবে, নিজের বাসায় পা রাখা হবে, ভাবতেই খুশি অনুভব হচ্ছে। ভাবি হয়েছে তোমার? আসছি রূপা। দ্রুত চুল বেঁধে নেয় ঝিল, রূপার কাছে গিয়ে বলে, ধীরে বলো। তোমার বাবা কাকারা শুনতে পেলে আমার আর তোমার ভাইয়ার গর্দান যাবে। ঠোঁট চেপে হাসি রূপা। ফুলকে গাড়িতে বসিয়ে এসেছে। শাড়িতে বেশ পরিপাটি লাগছে ঝিলকে। বউ বউ ভাব এসেছে। মুখের চৌলুসটা যেন মুহূর্তেই বেড়ে গেছে। নিচ থেকে মুজাহিদের কণ্ঠস্বর ভেসে আসে। ঝিল দ্রুত হাঁটা লাগায়। অভিনবর কাঁধে অনেক কাজ। পুরো পার্টির আয়োজন একা হাতে সামলাচ্ছে সে। লাইটিং নিয়ে ঝামেলা হচ্ছে, সেগুলোই সামলাতে দফা রফা। আশেপাশে তাকিয়ে মাহিনকে দেখতে পেল। একা সামলানো সম্ভব হচ্ছে না। ইশারায় মাহিনের সাহায্য চাইল। অতি সতর্ক হয়ে মাহিন সম্মতি জানালো। স্বস্তির নিঃশ্বাস ফেলে বাগানে আসতেই পেছন থেকে চিরচেনা সেই কণ্ঠস্বর ভেসে আসলো। বুকের ভেতর ধিম ধিম আওয়াজ হচ্ছে। অভিনবর রক্তে যেন শীতলতা নেমে গেল। আশ্চর্য হলেও সত্য, পেছন ঘোরার শক্তিটুকু পাচ্ছে না সে। হঠাৎ করেই ঝিলের আর্তনাদ ভেসে ওঠে। অভিনবর অন্তর কেঁপে ওঠে। পেছন ফিরে ঝিল বলে চিৎকার করে ওঠে। ঝিলের চারপাশে আগুন জ্বলে উঠেছে। মূলত ডিজাইনের জন্যই আগুনের ব্যবস্থা করা হয়েছিল। বিদ্যুৎ সংযোগ দেওয়া লাইনে ঝিলের পা লাগায়, দাউ দাউ করে আগুন উঠে যায়। সব থেকে করুণ বিষয়, আগুনটা ক্রমশ এক ধাপ করে আগাচ্ছে। আর সঠিক লাইন অভিনবর জানা নেই। পাগলের মতো করে উঠে অভিনব। ছেলের ভয় লাগছে, তবে অভিনবর আচরণে অন্তরাত্মা কেঁপে উঠছে। হাত দিয়ে ইশারা করছে যাতে অভিনব না আসে, তবে সেদিকে খেয়াল নেই তার। আগুনের তাপে ঝিলের অবস্থা কাহিল। মাথা ঘুরিয়ে পড়ে যায় সে। তৎক্ষণাৎ বাচ্চাদের মতো আচরণ করে ফেলে অভিনব। আগুনের মাঝেই ছাপ দিয়ে যায় ঝিলের কাছে, যার কারণে গায়ে থাকা শার্টে আগুন ধরে যায়। শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। শার্টটা খুলে ফেলায় বেঁচে যায়। আশ্চর্য হলেও সত্য, সবাই তখন চলে আসে আর আগুনও থেমে যায়। জাফর হুমড়ি খেয়ে পড়েন। ঝিলের ক্ষতি হয়নি দেখে নিঃশ্বাস ফেলেন। মেয়েটাকে সর্বোচ্চ কষ্ট দিলেন আজ। চোখ দুটো ভিজে যায়। অভিনব দুহাতে জড়িয়ে আছে ঝিলকে। আগুন নিভে গেছে, সেদিকে খেয়াল নেই। রোহন দ্রুত বেগে অভিনবর পাশে এসে বসে। আব্বু, অভিনব ভাইয়ের শরীরের বেশ কিছু অংশের চামড়া জ্বলে গেছে। সবাই অভিনবর উন্মুক্ত পিঠের দিকে তাকায়। ফর্সা পিঠে ভয়ঙ্কর ছাপ। জাফর অনুশোচনায় ভোগেন, তবে অভিনবর ভালোবাসা আজ তাকে মুগ্ধ করেছে। নিজের মেয়ের জন্য এর থেকে ভালো কাউকে সত্যিই পাবেন না উনি। দ্রুত ডাক্তারকে ফোন লাগান। অভিনবর মাথার কাছে বসে আছে ঝিল। সবাইকে রুম থেকে বের করে দিয়েছে সে। আজ যেন নতুন রূপ নিয়ে এসেছে মেয়েটা। প্রচণ্ড তেজ আর অধিকার বোধ। অভিনবর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অভিনবর ঠোঁটের করে হাসি। ঝিলের নাক ফোলানো দেখছে সে, সাথে ঠোঁট উল্টানোটা যেন ওকে সম্মোহিত করে তুলেছে। আরো রেগে থাকবে? কথা বলবে না তুমি। তোমরা সবাই বাজে। পাপার সাথে তো আমি কখনোই কথা বলবো না। যদি তোমার কিছু হয়ে যেত তো কি হতো? আমি মরে যেতাম। অভিনবর বুকে মাথা কুঁচে দেয় ঝিল। কান্নার উত্তাপে গাল দুটো রঙিন হয়ে গেছে। উজ্জ্বল রঙে ব্যথার ছাপ যেন রংধনুর মতো সেজেছে।
আলগা হাতে স্পর্শ করে অভিনব। খুব শক্ত করে জড়িয়ে ধরতে পারে না, তাই নরম হাতে জড়িয়ে ধরে। ঝিলের চোখের পানি অভিনবর ঘাড়ে পড়ে পুড়ে যাওয়া স্থানে জ্বালা সৃষ্টি করে, তাতেও যেন সুখ অনুভূত হয়। হঠাৎ করেই অভিনব এক বিশ্রী কাজ করে ফেলে। ঝিলের চোখে বেরিয়ে যাওয়ার উপক্রম। নিজেকে ছাড়িয়ে ডাকি চোখে তাকায়। অভিনব অনুনয়ের স্বরে বলে, সরি। বউকে কাছে পেলে মানুষের হুঁশ থাকে? ছি, তাই বলে অসুস্থ শরীরে কি? দুষ্টু হাসি অভিনব। ঝিল সেই হাসি উপেক্ষা করে ডয়ার থেকে মলম নিয়ে খুব যত্নে লাগিয়ে দেয়। দুই পরিবারের মাঝে সম্পর্ক গাঢ় হয়েছে মাস দুয়েক। নেই কোনো আড়ষ্টতা, আর না আছে কোনো দ্বন্দ্ব। দুই এলাকার মানুষ যেন ধরে প্রাণ ফিরে পেয়েছে। খুনাখুনি না হলেও রক্তারক্তি হয়েছে বহুবার। ভয়ে থাকতে হতো সবাইকে। মির্জা পরিবার আর শিকদার পরিবার সিদ্ধান্ত নিয়েছে গেট টুগেদারের মাধ্যমে বিয়ের বিষয়টা ঘোষণা দেবে। তবে অভিনব বাধা দিয়ে বলেছে সে আর ঝিল প্রাকৃতিক সান্নিধ্য পেতে চায়। যেহেতু সময়টা বর্ষাকাল আর গত বছরে হাওড় যাওয়ার সুযোগ ছিল না, তাই তারা সেখানে যাবে। কেউ অবশ্য দ্বিমত করেনি, তবে কথা দিতে হয়েছে বিদেশ ভ্রমণের পূর্বে বিশাল গেট টুগেদার অ্যাটেন্ড করতে হবে তাদের। সাদরে গ্রহণ করেছে অভিনব। ঝিলও সম্মতি প্রকাশ করেছে। ব্যাগ গোছাচ্ছে অভিনব। এতক্ষণের মৌনতা ভেঙে ঝিল পাশে এসে বলল, হাওড় তো পরেও যেতে পারতাম। পরে যাওয়া যেত না? কেন? ভুলে গেলে বর্ষাকালে টাঙ্গুয়ার হাওরের আসল সৌন্দর্যের দেখা মিলে? সবাইকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। ব্যাগ গুছিয়ে কাবাটে রেখে অভিনব নাছোড় বান্দা সুরে বলল, সেটা বলে তো হবে না। সংসারী হয়ে গেছো, সেটা ভালো। তবে ভ্রমণ ছাড়া তো যাবে না। প্রকৃতির সান্নিধ্য না পেয়ে 5 কেজি ওজন বাড়িয়ে 53তে চলে এসেছো। কোলে নিতে অসুবিধা হয় মিসেস? খোটা দিচ্ছ? খোটা কেন দিব? বউকে খোটা দেওয়ার সাধ্য আমার আছে? মুখ বাঁকিয়ে নেয় ঝিল। সত্যিই 15 মাসে 5 কেজি ওজন বেড়ে গেছে। এটা মোটেও ভালো কথা নয়। আচ্ছা, সত্যিই কি অভিনবর কষ্ট হয়? মুখে কাঠিন্য এনে বলল, আমাকে কখনো কোলে নেবে না আর। কেন? আমি যাকে তাকেই কষ্ট দিতে চাই না। ওকে। অভিনব নিদারুণ উত্তরে খেপে গেল ঝিল। মাথার টাওয়ালটা ছুঁড়ে ফেলে দিল। অভিনব আর চোখে দেখে হাসল। ঘর থেকে বের হবে তার আগেই অভিনব পথ আটকে বলল,